সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের বাংলা ২ এই বইটির দ্বিতীয় অধ্যায় বাংলা ভাষা এর যে আলোচনায় প্রথম অংশটুকু যে আলোচনা করেছিলাম পূর্বের সেশনে, সেটি ছিল বাংলা ভাষার বিবর্তনের বা ক্রম বিকাশের ইতিহাস। এবার আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের যুগ বিভাগ আমরা এই অংশে দেখি যে বাংলা ভাষার যে সূচনা লগ্ন থেকেই তার সাহিত্য চর্চা হয় না, হয়তো তার একটা পরিণত অবস্থায় সে সাহিত্য চর্চা শুরু হয়। আমরা এর তেমন কোনো নিদর্শন পাইনি, তবে আমাদের প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। বন্ধুরা, চর্যাপদ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো। এগুলো হচ্ছে কবিতা। নেপালের রাজদরবারের যে লাইব্রেরি, এখান থেকে 1916 সালে এই কবিতাগুলোর যে বই আকারে ছিল সেটা উদ্ধার হয়। তখন বোঝা যায় যে এর গবেষণা করে পণ্ডিতেরা দেখেন, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারা গবেষণা করে দেখলেন যে এই কবিতাগুলো, এই যে 46টি কবিতা পাওয়া যায়, মানে একটা সেরা এই হিসেবে 46 বা 47টি, এই কবিতাগুলো বৌদ্ধ ধর্মগুরুদের সাধন সঙ্গীত। কিন্তু এর একটা সাহিত্যিক মূল্য রয়েছে, এর ভাষাগত দিক, এর বাক্যের বিন্যাস, অলংকার, শব্দচয়ন, এবং এখানে যে প্রকৃতির বর্ণনা, যে মানুষগুলোর জীবনাচরণের বর্ণনা, সেগুলো ঠিক বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের পূর্ববঙ্গের মানুষের কথা চলে আসে। এবং ভাষার যে একটা টান থাকে, যেমন টালত ঘর মোর নাহি পর বেশি, টালত, এই যে ত, অধিকরণে ত এর প্রয়োগ। আমরা কিন্তু বলি যে সাধারণ মানুষ বলে বাড়িতে যা, স্কুলত যা, হাটত যা, এই যে ত যোগ করে, এই ত যোগ করা, এটা কিন্তু উত্তর অঞ্চলের ভাষার বৈশিষ্ট্য, অধিকরণে ত যোগ করে দেয়া। ঠিক চর্যাপদে আমরা সেইটা পাই, টালত মানে টিলার উপরে, টালত, এই যে ত যোগ করা হয়েছে স্থানের ক্ষেত্রে। যাই হোক, এইভাবে পণ্ডিতেরা চুলচিরা বিশ্লেষণ করেছেন যে চর্যাপদ হলো আমাদের প্রাচীন বাংলার নিদর্শন। এর রচনাকাল আনুমানিক ধরা হয় প্রায় 650 খ্রিস্টাব্দ থেকে, বা তার একটু আগে পরে থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই একমাত্র নিদর্শন আমরা পাই। হয়তোবা অন্য কোনো সাহিত্য রচিত হয়েছিল যেগুলো আমাদের হাতে আসেনি। আমরা এখন ধরে নেই যে প্রাচীন বাংলা, আমাদের প্রাচীন বাংলার প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এর একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ আসলে কি? এটা বৌদ্ধ ধর্মগুরুদের সাধন সঙ্গীত। এর সংখ্যা কয়টি? এর সংখ্যা 47টি বা 46.5টি। কোথায় থেকে উদ্ধার হয়? নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো চাকরি বাকরি, তোমরা যে বড় হয়ে যখন জবের পরীক্ষা দিবে, চাকরির, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকে। 1201 থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগের প্রথম নিদর্শন বা প্রথম গ্রন্থ পাই আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাস, কবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এরপরে বৈষ্ণব পদাবলীগুলো রচিত হয়, এবং আরাকান রাজসভায়, রসাঙ্গ রাজসভায়, সেখানে কিছু রোমান্টিক প্রণয়োপাখ্যান বলা হয়, আলাওলের পদ্মাবতী, এগুলো গ্রন্থ রচিত হয়। এবং সে সময় মুসলিম সুলতানদের রাজদরবারে কবি সাহিত্যিকরা সমাদৃত হতো, তারা অনেকে বেতন পেত, সম্মানী পেত, এবং তারা সাহিত্য চর্চা করত। এক শ্রেণীর কবি, তারা সংস্কৃত কাব্যগুলোকে বাংলায় অনুবাদ করে। তাহলে অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, আবার হচ্ছে এই রসাঙ্গ রাজসভার রোমান্টিক প্রণয়োপাখ্যান, এবং সেগুলো ফার্সি বা হিন্দি, সেগুলো অনেকটা অনুবাদ বা অনুকরণে হলেও সেগুলো যারা কবি ছিলেন তাদের নিজস্ব কিছু মৌলিকত্ব সেখানে ছিল। তার সঙ্গে একটা বড় ধারা মধ্যযুগে আসে হিন্দু কবিদের বিভিন্ন দেবদেবীকে নিয়ে লেখা মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল,
এই কাব্যগুলো বেশ সমৃদ্ধি লাভ করে। পাশাপাশি মুসলিম কবি সাহিত্যিক তারাও বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় কথাগুলোই তারা পদ্যাকারে লিপিবদ্ধ করেন এবং সাধারণ পুঁথি সাহিত্যের একটা বিকাশ ঘটে। এবং এইভাবে দেখা গেল যে মধ্যযুগের সাহিত্য বেশ সমৃদ্ধ, এবং এখানে বড় বিষয় হচ্ছে ভাষায় আরবি ফার্সি শব্দের প্রচলন ঘটে। মুসলমানদের আগমনের ফলে বাঙালি সমাজের একটা পরিবর্তন দেখা যায়। রাজকার্যে বিভিন্ন কার্যে ফার্সি ভাষা সে সময় প্রচলন হয় এবং শিক্ষার মাধ্যমও হয় ফার্সি। এই সুবাদে বাংলায় প্রচুর আরবি ফার্সি শব্দ অনুপ্রবেশ করে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হয়। এরপর 1801 সাল থেকে আধুনিক যুগ আজ পর্যন্ত, 1801 সাল মানে ইংরেজদের আগমন ঘটে এবং এখান ইউরোপের শিল্প সাহিত্য এবং জীবনাচরণে এখানে বাঙালি সমাজেও ব্যাপক পরিবর্তন ঘটে। মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ জাগ্রত হয়। তারপরে মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে মৌলিক চিন্তাগুলোকে ধারণ করে। আগে যেমন একটা গতানুগতিক সাহিত্য ছিল, সেখান থেকে বের হয়ে আসে বাংলা সাহিত্য এবং এখানে গদ্য সাহিত্য চর্চা শুরু হয়, যেটা প্রাচীন যুগেও ছিল না, মধ্যযুগেও ছিল না। সে সময় যত সাহিত্য রচিত হয়েছে সব ছিল পদ্য। এখন বাংলা সাহিত্যে গদ্য প্রবেশ করে, গদ্যের বিকাশ ঘটে সাধু গদ্য দিয়ে। পরে আবার চলিত গদ্যর প্রচলন হয়। বাংলা সাধু গদ্য প্রচলন শুরু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে, আর চলিত বাংলা গদ্যের প্রচলন হয় প্রমথ চৌধুরীর হাত ধরে। বাংলা কবিতাও বিকশিত হয়, গীতি কবিতা, এবং রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা কবিতা আর সর্বোচ্চ শিখরে আরোহণ করে এবং মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে ইউরোপীয় ধারায় বিভিন্ন কবিতার বা ছন্দের প্রচলন হয়। যেমন অমৃতাক্ষর ছন্দ মাইকেলের হাত ধরে আসে। বাংলা নাটক, তারপরে উপন্যাসের ধারাটা বিকশিত হয় এবং বাংলা সাহিত্য নানা দিক দিয়ে, ছোট গল্প বিকশিত হয়, নানা দিক দিয়ে পত্র পল্লবে বিকশিত হয়ে ওঠে। পদ্যে গদ্যে, উপন্যাসে, ছোট গল্পে, নাটকে, সব মিলে বাংলা সাহিত্য একটা স্ট্যান্ডার্ড রূপ ধারণ করে। এটা হলো আধুনিক যুগ। আজ পর্যন্ত সাহিত্য এবং বিভিন্ন ধরনের পত্র পত্রিকা, সাহিত্যের বিকাশে বাংলা পত্র পত্রিকাগুলো পূর্বেও যেমন অবদান ছিল, আজকেও হালনাগাদ আমরা দেখি যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে ভাষার একটা স্ট্যান্ডার্ড রূপ, ভাষাকে বিকশিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করি। এখন বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নে, প্রসারে অনেক নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে বাংলার শব্দ ভাণ্ডারে এবং বিকশিত হচ্ছে বাংলা ভাষা। জ্ঞান বিজ্ঞানের বইগুলো অনেক ক্ষেত্রে বাংলায় অনুদিত হচ্ছে ইংরেজি বা জার্মান সাহিত্য থেকে, এবং বাংলারও অনেক মৌলিক বিজ্ঞান ও প্রযুক্তির বই লিপিবদ্ধ হচ্ছে। সেগুলো আমাদের ভাষা ও সাহিত্যের একটা বড় অংশ। বন্ধুরা, আজ আর নয়, আমরা এই অধ্যায়ের আর একটা পার্ট নিয়ে আলোচনা করব পরের সেশনে। সেটি হচ্ছে বাংলা ভাষারীতি। ধন্যবাদ সবাইকে।